পাঁচকাহটি আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর শীত শেষ হয়ে আসছে তত একটা অজানা আশঙ্কা ভর করছে শহরবাসী বঙ্গবাসীর মনে। কারণ কিছুদিন আগেই আমরা মৃদু কম্পন অনুভব করেছি উত্তরবঙ্গ, আর একটু বেশি নেপাল তিব্বতের অবস্থা আপনারা প্রত্যেকে খবরে দেখেছেন। আর এই জায়গায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে। বারবার মৃদু ভূমিকম্প প্রত্যক্ষ করেছে কলকাতা, প্রত্যক্ষ করেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। শীতের শেষে বারবার এ কিসের পূর্বাভাস তা নিয়ে প্রশ্ন উঠছে, তা নিয়ে নানান জল্পনা ছড়াচ্ছে। বড় সড়ো বিপর্যয়ের মুখে কি শহর, সেই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বাংলা কাব্যে ভয়ঙ্কর ভূমিকম্পে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কতটা প্রস্তুত যদি এরকম কোনো পরিস্থিতি আসে সাধারণ মানুষ থেকে প্রশাসন? এই নিয়ে আজকে আলোচনা পাঁচকাহরে। এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন যে বিশেষজ্ঞরা স্টুডিও, একটু আপনাদের সঙ্গে আলাপ করি। আমাদের সঙ্গে পরিবেশবিদ সুজীব কর রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদার কাছ থেকে স্ট্রাকচারাল বিষয়টা বুঝে নেব, কারণ পার্থদার দীর্ঘদিন অভিজ্ঞতা রয়েছে এই নিয়ে। এবং স্বাতী নন্দী আবহাওয়া বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে। কিন্তু শুরুতেই যে প্রশ্ন তুলছিলাম, বিপদের মুখে রয়েছে কলকাতা। শীতের শেষে বিশেষ করে বড়সড় বিপদের মুখে বাংলা। কলকাতায় ভূমিকম্পের সম্ভাবনা একটা জোরদার হচ্ছে ক্রমশ। আর সত্যি যদি সম্ভাবনা হয়, মানে সত্যি যদি হয় বড়সড় ভূমিকম্প যদি শহরে হয়, তাহলে কি হবে? আদৌ প্রস্তুত আমরা? বিশেষজ্ঞরা বলছেন শুধু কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গই কার্যত যথেষ্ট ভূকম্প প্রবণ। সত্যি কি কলকাতা বা বাংলা বিপদের মুখে? ভূমিকম্পের সম্ভাবনা আছে আদৌ বাংলায় বা শহর কলকাতায়? 2002 সালের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের হিসেব বলছে দেশ 4টি সিসমিক জোনে বিভক্ত। জোন 2, 3, 4 ও 5। কলকাতা 3 নম্বর জোনে, খুব একটা ভূমিকম্প প্রবণ নয়। সেই হিসেব বদলে গিয়েছে এখন। 2023-এর ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের হিসেব বলছে সিসমিক জোন হিসেবে দেশ এখন 6টি জোনে বিভক্ত। কলকাতা ভূমিকম্প প্রবণ হিসেবে তৃতীয় সারিতে, জোন 4-এ। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে কলকাতা, আসানসোলের মতো শহর ভূমিকম্প প্রবণ হয়েছে আরও। জোন 5 ও 6-এ পৌঁছে গিয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। ফলে শুধু কলকাতা নয়, বাংলার বড় অংশই বিপদের মুখে। বিশেষজ্ঞদের মত, এই আশঙ্কা বাড়ে প্রতি শীতের শেষে। গত 7 জানুয়ারি তিব্বত নেপালের ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল কলকাতা। মৃদু কম্পন। বিশেষজ্ঞদের মতে বারবার এই মৃদু কম্পনের আড়ালেই লুকিয়ে আছে বিপদ। 2011 থেকে 2016, 5 বছর ধরে আইআইটি খড়গপুরের গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার সমীক্ষা হয়। কলকাতার জমির নিচে 4 থেকে 5 কিলোমিটার পুরু পরিস্তর রয়েছে। শহরের নিচে অজস্র প্যালিও চ্যানেল বা পুরনো জলখাত রয়েছে বলে দেখা যায়। শহরের 3.5 কিলোমিটার নিচেই কলকাতা ময়মনসিংহ হিঞ্জ জোন। সেসমোলজিক্যাল মাইক্রোজোনেশন ম্যাপ অনুযায়ীও শহরে বিপদের পূর্বাভাস রয়েছে। আগামী 50 বছরে এই বিপদের সংখ্যা বাড়বে আরও 10%। ভূমিকম্প হলে কি হতে পারে শহরে? গাঙ্গেয় বালি কাঁকড়ে ভরা পলিমাটি নরম কাদার তাল হয়ে উঠতে পারে। শহরে স্থাপত্য ভবন ডুবে যেতে পারে কাদামাটিতে। মেট্রোর কাজের জেরে দুর্গা পিতুরি লেনের অবস্থা যার উদাহরণ। পেটের ভেতরে জলের ভাড়া নিয়ে বিপদের উপরে দাঁড়িয়ে কলকাতা। 1934 সালের এই জানুয়ারি মাসেই, অর্থাৎ 15 জানুয়ারি, ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল নেপাল থেকে বিহার। কলকাতায় যার আঁচ কম ছিল না। সেন্ট পলস ক্যাথিড্রালের টাওয়ার ধসে পড়েছিল। তারপর বিভিন্ন মৃদু কম্পন টের পেয়েছে শহর। উত্তরবঙ্গ যা টের পায় হামেশাই। ভয়ঙ্কর বিপদ ঘাড়ে নিয়েই কলকাতা এখন ছুটছে। কিন্তু বিপদ এলে আদৌ প্রস্তুত আমরা? উত্তর হাতড়াচ্ছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি শুরুতেই সুজীববাবুর কাছে আসবো। সুজীববাবু, আমরা যখন এটা পোস্ট করেছিলাম তখন অনেকে প্রশ্ন করেছিলেন যে ভূমিকম্পের পূর্বাভাস কিভাবে দেওয়া যায়। 1, 2 হচ্ছে যদি দেওয়া যায় তাহলে এই শীতের শেষের এই সময়টা এই ভূকম্পনের প্রবণতা বাড়ে, এরকম কি কোনো বিষয় রয়েছে? হ্যাঁ, আপনাকে বলছি। ব্যাপারটা হলো ভূমিকম্পের পূর্বাভাস
বিষয়টা খুব যে সহজ তা নয়, খানিকটা জটিল। আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে টু সাম এক্সটেন্ট ফাজি লজিক বলা হয়, অর্থাৎ এক বিশেষ ধরনের লজিক উপস্থাপন করে অনেকগুলো ভ্যারিয়েবলকে নিয়ে সেই ভ্যারিয়েবলগুলোকে পরপর সাজিয়ে তার পরিপ্রেক্ষিতে করা যায়। যেমন আপনাকে খুব সিম্পল বলছি, জানুয়ারি মাসে অনেকগুলো গ্রহ পরপর পরপর আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন আমাদের এই যে পুরো ইউনিভার্সটা এটা চলছে কিন্তু একটা ম্যাগনেটিক সিস্টেমের মধ্যে দিয়ে, এবং আমরা বলে থাকি আর্থস ম্যাগনেটিজম, ম্যাগনেটিক একটা ফিল্ড, তার যেমন পৃথিবীর আছে, সূর্যের আছে, চাঁদের আছে, প্রত্যেকের আছে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন আর একটা ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করে তাহলে তখন তাদের সেই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে আর্থের ইন্টেরিয়ারে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে লাভা ফ্লো আছে, লাভা প্রবাহ আছে, সেটা কিন্তু আবার রেগুলেটেড হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের দ্বারা। সেই প্রবাহটা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয় এবং তার ফলে কিন্তু ভূমিকম্প সংঘটিত হতে পারে। আমরা এই ধরনের গবেষণাও কিন্তু বহু ক্ষেত্রে দেখেছি এবং তার ফলে দেখেছি যে বহু প্রেডিকশন এবং পারফেক্টলি তার মিল পাওয়া গেছে, ঠিক ওই সময়ে, ওই দিকে, ওই পয়েন্টেই ভূমিকম্প সংঘটিত। এই যে তিব্বতে যেটা হলো এটার কি একটা পূর্বাভাস ছিল? একদম, এটা ঠিক 3 দিন আগে দেখবেন আমি একটা টুইট করেছিলাম যে নর্থ ইন্ডিয়াতে একটা ভূমিকম্প সংঘটিত হবে। এখন এটার জন্য আরো যে ধরনের ল্যাবরেটরি দরকার, আরো পারফেক্টিভ রিসার্চ যেমন দরকার, তার অবস্থাটা এখন আমাদের ভারতে তো নেই। আর এই শীতের পরে যে বিষয়টা, শীতের পরে যেটা বলি সেটা আপনাদেরকে হচ্ছে যে যখনই দেখবেন যে এই যে প্রচন্ড ঠান্ডা পড়ছে এবং ফ্ল্যাকচুয়েট করছে টেম্পারেচারটা, কোনোদিন একটু গরম বাড়লো, কোনোদিন একটু ঠান্ডা বাড়লো, পৃথিবীর অভ্যন্তরের এই যে শক্তি, এই শক্তিটা রেগুলেটেড হচ্ছে কিন্তু কতগুলো তাপীয় বলয়ের দ্বারা, এবং অভ্যন্তরের শক্তির সঙ্গে বাহ্যিক শক্তির একটা অদ্ভুত কোরিলেশন আছে। কিন্তু বেসিক্যালি যখন ওপরেরটা বেশি পরিমাণে ঠান্ডা হতে শুরু করে তখন নিচের থেকে হিট রেডিয়েশনের প্রবণতা বৃদ্ধি পায়, আবার উপরেরটা যদি প্রচণ্ড গরম হতে শুরু করে তখন নিচের থেকেও কিন্তু হিট রেডিয়েশনের প্রবণতা বাড়ে। ফলে ন্যাচারালি দেখবেন প্রচণ্ড গরম হলে অথবা প্রচণ্ড ঠান্ডা পড়লে ভূমিকম্পের একটা প্রবণতা কিন্তু স্বাভাবিকভাবে তৈরি হয়ে যায়। আমাদের এই যে দীর্ঘ শীতকালটা যাবে, শীতকালের পরে যখনই আস্তে আস্তে আমরা গরমের দিকে প্রবেশ করব তখন অভ্যন্তরের তাপীয় বলয় থেকে বাহ্যিক তাপীয় বলয়ের মধ্যে একটা কোরিলেশন স্থাপিত হওয়ার চেষ্টা করবে এবং তার থেকে কিন্তু ভূমিকম্প সংঘটিত হওয়ার একটা প্রবণতা দেখা যাবে। যখন টানা শীত চলছে দীর্ঘ সময় তখন কিন্তু যতগুলো ফল্ট জোন আছে সেই ফল্ট জোনগুলো সিসমোলজিক্যালি ভেরি অ্যাক্টিভ হয়ে যায়। আমাদের কলকাতা শহর যেমন ইয়োশিন হিঞ্জের ওপরেই অবস্থান করছে, একটা চ্যুতি রেখা। এই ইয়োশিন হিঞ্জ আবার উত্তরে রয়েছে ডাউকি চ্যুতি রেখা, তার সাথে যুক্ত, আবার পশ্চিম দিকে রয়েছে বেসিন মার্জিন ফল্ট রেখা, তার সাথে যুক্ত। এই যে এতগুলো সংযুক্তি, যার ফলে ইয়োশিন হিঞ্জ যদি সিসমোলজিক্যালি অ্যাক্টিভ হতে শুরু করে তাহলে কিন্তু ভূমিকম্প অবশ্যম্ভাবী। এবারে এই ভূমিকম্প কলকাতাতেই উপকেন্দ্র হবে কিনা, উত্তর পূর্ব ভারতে হবে কিনা, বা উত্তর ভারতে হবে কিনা, যেখানেই হোক না কেন তার কম্পন কিন্তু আলটিমেটলি কলকাতাতে পৌঁছবেই। আচ্ছা, আমি এই জায়গা থেকে সাথীদের কাছে আসবো। যখন এটা নিয়ে পড়াশোনা করছিলাম বা এই রিপোর্টটা আমি লিখছিলাম তখন অনেকে বলছে দোষ কলকাতায় ওরা ভূমিকম্প টম্প হয় না, হলেও এই টুকটাক মৃদু ভূমিকম্প। বড় সড়ো বিপদের আশঙ্কা কি সত্যি আছে কলকাতার? দেখো, প্রথমত বুঝতে হবে যে এখানে কিছু বিজ্ঞান এর সাথে তো জড়িত এবং সেখানেতে আমরা দেখতে পাচ্ছি যে পলিমাটির যে স্তরগুলো সেগুলো কিন্তু আমাদের কলকাতার যে অঞ্চলটা সেটা কিন্তু একেবারে গাঙ্গেয় পলিমাটির উপর, একদম গাঙ্গেয় বদ্বীপেই বলা যায়। এবং সেখানে আমাদের উত্তর কলকাতার যদি দক্ষিণ কলকাতার মধ্যেও দেখা যায় সেখানেও কিন্তু ভূপ্রাকৃতিক প্রচুর মানে মাটির চরিত্রের কিন্তু পরিবর্তন আছে এবং এই পলিমাটির যে চারিত্রিক মানে পরিবর্তনটা ঘটেছে সেটা কিন্তু আমাদের সাংঘাতিকভাবে এই ভূমিকম্প এলাকার যে জোনগুলো উনি যেগুলো বললেন সেগুলোর মধ্যেই পড়ছে এবং তার ফলে এখানে যে কনস্ট্রাকশনসগুলো হচ্ছে, আজকে যদি উত্তর কলকাতা দেখি সেখানে কিন্তু আমরা দেখেছি যে অনেক পুরনো বাড়ি আছে এবং সেই পুরনো বাড়িগুলো এই পলিমাটির যে অঞ্চলগুলোতে আছে সেগুলো কিন্তু আরো বেশি বসে যাচ্ছে। এবং আমরা যদি দেখি যে যেটা একদম সেন্ট্রাল কলকাতা থেকে শুরু করে আমাদের একদম যে সাউথ কলকাতা সেই জায়গায় যে কনস্ট্রাকশনসগুলো হচ্ছে সেগুলো একদম নিউলি অ্যাডেড, একদম মানে সেইভাবে কিন্তু তৈরি হয়েছে। এবং এই যে কনস্ট্রাকশনস জনিত কারণে আমরা দেখেছি যে এনার্জি ট্রান্সফার আজকে কিন্তু একটা লাইফ সাইকেল অ্যাসেসমেন্টই করা হয় বিভিন্ন বিল্ডিং তৈরির ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আমাদের এই এনার্জি ট্রান্সফারের দিকে ভীষণভাবে কিন্তু একটা লক্ষ্য দিতে হবে। কারণ আমরা দেখছি যে এই ভূপৃষ্ঠের যে এনার্জিটা যেটা থাকছে সেটা কিন্তু অনেক সময় রিফ্লেক্ট
মানে এটা আপনি বেরিয়ে বলছেন যে যেতে বাড়ি পারছে না। তৈরির ক্ষেত্রে এটা লক্ষ্য রাখতে হবে। বাড়ির তৈরির সময় যে কোনো কনস্ট্রাকশন আচ্ছা। এলাকাগুলোতে সেটাকে কিন্তু ভীষণভাবে আমাদের লক্ষ্য রাখতে, যে আমরা কতটা ওপেন স্পেস রাখছি, কতটা আমরা গার্ডেন রাখছি, কতটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা সেখানে কনস্ট্রাকটিভ মেটেরিয়ালে থাকছে। আচ্ছা। কারণ তার শোষণ ক্ষমতাটা, এই যে আমরা যে রিফ্লেক্ট করে যাচ্ছে, আমরা বলি যে না, আমি যে জিজ্ঞেস করলাম পসিবিলিটি কতটা কলকাতায় বড়সড় ভূমিকম্প? পসিবিলিটিস তো আছেই, কারণ আমাদের যে সমস্ত জায়গাটাতেই আছি সেখানে কিন্তু একটা ভূমিকম্প প্রবণ এলাকায় আমরা আছি, কিন্তু সেখান থেকে আমরা কখনো এতটা এখনো প্রেডিকশনসে পৌঁছতে পারিনি যে কোন পার্টিকুলার জোনটাতে আমরা আছি এবং কবে নাগাদ হতে পারে, এতটাও আমরা ম্যাপিং করে উঠতে এখনো পর্যন্ত আমাদের সায়েন্স দিয়ে ততটা কিন্তু বলা যায়নি। আচ্ছা, আমি পার্থদার কাছ থেকে, যদি এটাই হয়, মানে এটা তো অজানা নয় প্রশাসনের কাছে যে আমরা কোথায় রয়েছে, আমাদের টেকনিক্যালি আমাদের সমস্যা কথা রয়েছে, তার মানে ধরে নিচ্ছি যে যে বড় বড় বিল্ডিংগুলো হয়েছে সেরকম নিয়ম মেনেই হওয়ার কথা, একটা বেসিক স্ট্যান্ডার্ড আছে। আমি বড় বিল্ডিংয়ের ছেড়ে দিচ্ছি, আমি আমার বিল্ডিংয়ের কথাই বলি। 4-5 বছর হয়েছে পলেস্তারা খসতে শুরু করে দিয়েছে, দেওয়ালে আঙুল ঘষলে দেওয়াল মানে সেখান থেকে চাঙর উঠে যায়। এইসব বাড়ি কি নিয়ম মেনে হয়? বা ভূমিকম্প যদি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে হলো 6, 6.5, এসব বাড়ি টিকবে? 6.5 বা 6.5-এর উপরে রিক্টার স্কেলে এই মাত্রার ভূমিকম্প যদি কলকাতায় হয়, বিশেষত কলকাতার যে সাবসয়েল যা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাতে আমার ধারণা অর্ধেকের বেশি বাড়ি হচ্ছে যে কলকাতায় তারা হচ্ছে যে অক্ষত থাকার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আমি তাহলে বেশি বলে ফেলেছি। তাহলে তুমি আমাকে বলো মোটামুটি কতটা ভূমিকম্প আমরা যে সব বাড়িতে থাকি, স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং বা সাধারণ মধ্যবিত্তরা যে কমপ্লেক্সে থাকে, সহ্য করতে পারে? আমি ভয় দেখাতে চাইছি না, অক্ষত থাকবে না মানে এই বলছি না যে বাড়ি সবাই পড়ে যাবে, কিন্তু আমি বলছি যে বাড়ি টিল্ট করবে, বাড়ি ক্র্যাক হবে। হ্যাঁ, বাড়ি পড়ে যাওয়া হচ্ছে নির্ভর করবে কত উইক বাড়ি তার উপরে। বিশেষত কলকাতার শহরের বাড়ির বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে দেখতে গেলে আনরেইনফোর্সড ম্যাসনরি বলতে যা বুঝি, মানে এটা সহজ ভাষায় যে বাড়িগুলো হচ্ছে যে লোড বিয়ারিং ওয়াল, যেটা বিম কলামের বাড়ি নয়, সেই বাড়ি হচ্ছে যে অনেক বেশি প্রোন টু আর্থকুয়েক। আর যে বাড়িগুলো বিম কলাম দিয়ে প্রতিষ্ঠিত, বিম কলাম স্ল্যাব এই কানেকশনটা নিয়ে আছে, তাদের ঝুঁকি তুলনায় কম। এরপরেও আছে যে ভিত, আমি বলছি যে একটা পুরনো দিনের বাড়ি, ধরলাম যে 100 বছরের পুরনো, সেই বাড়িটা এমনি যদি 10 বার ছোট মাঝারি এই ধরনের আর্থকুয়েকের সম্মুখে হয়ে থাকে, তাহলে তার এমনিতেই নড়বড়ে অবস্থা হয়ে যায় দেওয়ালটা। তো মেট্রোর কাজে দুর্গাপিতুরির অবস্থা দেখলাম আমরা, কি আমি তো মেট্রোর কাজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিশেষত সেই অঞ্চলের বাড়ি ভিতের তলার থেকে মাটি একটু সরে গেছে, তাতেই হচ্ছে যে টিল্ট করেছে। ইঁদুরের গর্ত হয়ে গেছিল, তাতে হচ্ছে টিল্ট করছে। আমি এই জায়গাতেই আসবো পার্থদা, যদি হয় তাহলে কি অবস্থা হবে? আমার একটা বিরতির সময় হয়ে গেছে, আমি আসবো। এই যে পার্থদা বললেন যে ইঁদুরের গর্ত হয়ে গিয়েছিল, সেটা মেট্রোর কাজ করতে গিয়ে আমরা জানতে পেরেছি। এরকমও জানা গেছে যে কলকাতার অভ্যন্তরে অনেকগুলো ওয়াটার পকেট রয়েছে, হয়তো কোনো হারিয়ে যাওয়া খাল, হারিয়ে যাওয়া নদী এরকম রয়েছে। আমরা জানি না এই প্যালিও চ্যানেল কোথায় কোথায় রয়েছে। আমি আলোচনায় ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। পার্থদা, আমি ব্যুরো অফ স্ট্যান্ডার্ডসের যে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছিলাম, 2002 সাল থেকে 23 সালের মধ্যে অনেকটা হিসেব পাল্টে গেছে। বলা হচ্ছে যে অন্তত মানে আগামী 50 বছরে 10% পসিবিলিটি বেড়ে যাবে ভূমিকম্পের। এর সাথে কি কলকাতার ওপরে কতটা ভার চাপছে, কতটা বাড়ি হচ্ছে, কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই। প্রথমত আমার কথা হচ্ছে যে এই যে ভূমিকম্পের থ্রেট, এটা আসলে কনস্ট্যান্ট নয়, ওভার দ্য ইয়ার টাইমস মানে চেঞ্জ করে, যেমন তুমি বললে। ফলে সেখানে কলকাতা এক সময় পর্যন্ত ঝুঁকিপ্রবণ ধরা হতো না, কিন্তু এখন কলকাতার বেশ কিছু অঞ্চল ঝুঁকিপ্রবণ মনে করা হয়। যেমন এই যে আমরা যে অঞ্চলে আছি, নিউ টাউন, রাজারহাট, মহিষবাতান, ওদিকে হচ্ছে যে শোভাবাজার, শ্যামবাজার, এদিকে কসবা, বেহালা, যাদবপুর। আমি যদি এভাবে কলকাতা দেখি তাহলে একটা বিস্তীর্ণ অঞ্চল এবং ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের আশেপাশের বেশ কিছু জায়গা। ফলে আমাদের কলকাতার যে আরবানাইজেশন হচ্ছে, পপুলেশন ডেন্সিটি বাড়ছে, বিল্ডিং ডেন্সিটি বাড়ছে, এই জায়গাগুলো কোনোটাকে বাদ দিয়ে নয়, রাদার এইসব জায়গাগুলোতেই অনেক বেশি করে হচ্ছে যে আমাদের বিল্ডিং ডেন্সিটি বাড়ছে। ফলে এই যে ভূমিকম্পের সময় যে প্রাণে বাঁচবো কিনা সেটা নির্ভর করে আরও একটা হচ্ছে যে বাড়ির থেকে বেরিয়ে মানুষ খোলা জায়গা যদি পায় সেখানে দাঁড়াবে তো, কিন্তু যে বাড়ির নেই, স্পেস নেই, ফলে খোলা মাঠ নেই পাড়ায়, ফলে সেটা খেলার জন্য নয়, ভূমিকম্প হলে আগুন লাগলে পালিয়ে কোথায় দাঁড়াবে একজন মানুষ, সেই জায়গা নেই। ফলে অনেক বেশি বিপর্যয় প্রণ হয়ে পড়ছে আমাদের শহর। এবং এখানে দাঁড়িয়ে মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে যদি মিউনিসিপ্যালিটি বা আমাদের পৌরসভা, সরকার
তারা যদি অ্যালার্ট না হয়, ভূমিকম্পটাকে একটা সিজনাল বিপদ যদি মনে করে, বন্যার মতো, জল জমার মতো, তাহলে বিপদ আছে যে 1 in 20 years 1 in 30 years হবে বলে কেউ আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। কিন্তু বিপদটা হচ্ছে যে এই যে যখন এটা তো সবাই মনে করে যে এটা একটা তথ্য কথা আমরা আলোচনা করছি, না মনে করে না, আমি বলছি যে যখন ঘটনাটা ঘটে, আমি বলছি পাশে প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাজ্য সিকিমে, নেপালে হাজার হাজার লোক মরেছে, সিরিয়ায় হাজার হাজার লোক মরেছে গত শীতে। এখানে প্রশ্ন আফগানিস্তান, মানে আমরা এই ভূমিকম্পটাকে, ভূমিকম্পের মতো বিপর্যয়টাকে কতটা সতর্ক হিসাবে গ্রহণ করবে সরকারকে। ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে একটা বেআইনি নির্মাণ, যদি নির্মাণের ক্ষেত্রে কম্প্রোমাইজ হয়, আমি সিরিয়ার উদাহরণ দেখাতে পারি যে যেখানে হচ্ছে যে একটা গরিব পার্ট, ইস্টার্ন পার্ট অফ সিরিয়া, তারা হচ্ছে যে অনেক কম লোহায়, আমি বলছি অনেক কমজোরি সিমেন্ট দিয়ে তারা হচ্ছে যে তৈরি করতো বাড়ি, একই G+4 স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং। ফলে আপনি যদি একই জিনিস দেখেন আমাদের কলকাতা শহরে, তার চেয়ে কম কিছু নয়, প্রচুর বাড়ি বেআইনি বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে শুধু দুটো বাড়ির মাঝখানে স্পেস কমছে তা নয়, বেআইনি বাড়ি হচ্ছে যে আমি বলছি স্ক্র্যাপ লোহা সিমেন্ট, সেটা ভেজাল, এটা দিয়ে তৈরি করা হচ্ছে, তার স্ট্রেংথ কম্প্রোমাইজ হচ্ছে, এবং দুটো বাড়ির মাঝখানে যদি কোনো গ্যাপ না থাকে, আমি আপনাকে বলতে পারি ভূমিকম্পের সময় ভিতের মাটি যখন টলমল করতে থাকে না, তখন এই ধরনের বাড়িগুলো সবার আগে পড়বে, যে যদি ক্লোজলি স্পেসড হয়। এই জন্য দুটো বাড়ির মাঝখানে গ্যাপ থাকা দরকার, সেটা শুধু দমকলের ইঞ্জিন যাবে বলে না, সেটা হচ্ছে বাড়ি দুটোর স্টেবিলিটির জন্য। আমার আরেকটা বিরতির সময় হয়ে গেছে, কিন্তু আমি বারবার যে প্রশ্নটা করতে চাইছি, আমি বিরতির পরে সুজিবাবুর কাছে আপনার কাছেই আসবো। নির্দিষ্টভাবে কলকাতা ভূমিকম্প প্রবণ, এটা নিয়ে সাধারণ মানুষ সিরিয়াসলি ভাববেন কি কারণ রয়েছে? কারণ সবাই মনে করছেন আমরা তো জীবদ্দশাকে কলকাতায় বড়সড় ভূমিকম্প দেখিনি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সুজিবাবুর কাছে আসবো। যে প্রশ্ন করেছিলাম, যারা জি24 ঘন্টা দেখছেন তারা তো মনে করতেই পারে এর অকারণ ভীতি, কলকাতায় আচমকা এত বড় ভূমিকম্প আসতে যাবে কেন? উত্তরাখণ্ড, আমি মানলাম উত্তরবঙ্গেও মাঝে মধ্যে একটু ভূমিকম্পের একটা ফ্রিকোয়েন্সি আমরা দেখেছি, কিন্তু কলকাতায় আসবে কেন? আর এরকমও তো বলা হয় যে যত মৃদু ভূমিকম্প আসলে এনার্জিটা অনেক বেশি সে বের করতে পারছে, মানে এনার্জি ভূমিকম্পের জন্য, বড়সড় ভূমিকম্পের জন্য যেটা দরকার সেটা কলকাতার জন্য হওয়ার জন্য যেটা, সেটা থাকছে না। দেখুন, কলকাতা শহর হচ্ছে এমন একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের উপরে, এটা প্রকৃতির একটা অপূর্ব দান বলা যেতে পারে। প্রচুর পরিমাণে পলিরাশি দিয়ে এইখানকার মাটির তলায় রয়েছে 8খানা চ্যুতি রেখা। সেই চ্যুতি রেখাগুলোই পলিরাশির চাপে স্টেবল অবস্থায় থাকার কথা, এখনও আছে সেই 8খানা চ্যুতি, এবং তারা প্রত্যেকে জাগ্রত অবস্থায় শুধু পলির জন্য চেপেছিল। বিগত কয়েক বছর আগে হুগলি নদীর তলা দিয়ে একটা মেট্রো রেল টানেল খনন করা হলো, এবং সেটার ফলে আলটিমেটলি সবচেয়ে বড় যেটা শক্তিশালী চ্যুতি রেখা ইয়োশিন হিন্স, সেটা কিন্তু আলটিমেটলি অ্যাক্টিভ হয়ে গেল, এবং তার যে কন্টিনিউয়াসলি যে ভাইব্রেশন, যেটা গঙ্গা নদীর তলদেশ দিয়ে আলটিমেটলি মাটির তলায় যাচ্ছে, তার ফলে কিন্তু সেই চ্যুতি রেখা আলটিমেটলি কিন্তু নড়বড়ে একটা অবস্থায় চলে এসেছে। আপনারা জানতে চাইছি, এই যে একটা ছোট্ট মেট্রো যাচ্ছে এপার ওপার করছে, তার ভাইব্রেশন কি খুব একটা এফেক্ট করে ওই বৃহৎ একটা বড় চ্যুতি রেখার ক্ষেত্রে? ব্যাপারটা বলি, এই চ্যুতি রেখাটা অ্যাকচুয়ালি লংগিটিউডিনালি এক্সটেন্ডেড, এবং তার মাঝখানে যে জোনটার উপর দিয়ে এটা চলে গেছে, সেই অঞ্চলটাতেই সেটা সবচেয়ে বেশি স্ফীত, এবং যে কারণের জন্য কলকাতা এবং হাওড়া আমরা বলি টুইন সিটি, তার ঠিক মাঝ বরাবর ইয়োশিন হিঞ্জ। এবারে এই ইয়োশিন হিঞ্জ কিন্তু সংযুক্ত রয়েছে সাউথ ইন্ডিয়ান হিঞ্জ চ্যুতিরেখার সঙ্গে, যেটা রয়েছে ভারত মহাসাগরে, এবং সাউথ ইস্ট ইন্ডিয়ান হিঞ্জ সেটা রয়েছে বে অফ বেঙ্গলের উপরে। আবার এই চ্যুতিরেখাই চলে গেছে উত্তরবঙ্গে আরও বেশ কিছু চ্যুতিরেখার সঙ্গে যুক্ত। প্রথম সমস্যা, আমরা এখানে মেট্রো রেলটা খনন করলাম, যার পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি উত্তর পূর্ব ভারত অথবা উত্তর ভারত অথবা মায়ানমারে যে কোনো ধরনের কম্পন কলকাতায় এসে পৌঁছেছে, এবং নিয়ে এসেছে ইয়োশিন হিঞ্জ। লাস্ট যে ভূমিকম্প সেটাও নিয়ে এসেছে কিন্তু ইয়োশিন হিঞ্জ। মানে আপনি বলছেন এখন ওই আশেপাশের অঞ্চলে কোনো ভূমিকম্প হলে প্রত্যেকটা আমরা টের পাবো, কলকাতা পাবো। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, কলকাতায় যে বিল্ডিংগুলোকে তৈরি করা হচ্ছে, এই বিল্ডিংগুলো তৈরি করার ফলে আলটিমেটলি সারফেসের যে আইসোস্ট্যাসি বলি আমরা, সমস্থিতিস্থাপকতা, সেই সমস্থিতিস্থাপকতা মানে একদম নষ্ট হয়ে গেছে পুরোপুরিভাবে। এবং প্রথমত কলকাতার উপরে মেট্রো রেল, আপনারা জানেন ভালো করে, সেই সময় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলেছিল তার একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এক্সটেনশন করা যাবে। পরবর্তীকালে সেটাকে এক্সটেন্ড করা হয়েছে, কিন্তু সেটাতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেই সময় বর্তমানেও কখনো সায় দেয়নি। পরবর্তীকালে সেইটাকে ম্যানেজ করার জন্য আমরা ওপর দিয়ে সেখানে মেট্রো রেলকে নিয়ে গেলাম। এনিহাও
তার ফলে যে লোড ডিস্ট্রিবিউশন সেটা কলকাতা শহরের উপরে কিন্তু হিউজ চেঞ্জ হয়ে গেছে। এবং তার সাথে আপনারা জানেন 42 এটা ওটা এই যে সমস্ত বড় বড় বিল্ডিংগুলো, বড় বড় কনস্ট্রাকশনগুলো, সেটা কিন্তু সারফেস ক্যারি করার মতো ক্ষমতা কলকাতায় নেই। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে টোটাল কলকাতা শহরটা এক সময় ছিল সুন্দরবন মানে ডেল্টাইক রিজিয়নের মধ্যে, এবং সেখানে ছিল প্রচুর চ্যানেলস। সেইগুলোর উপরে মাটি পড়তে 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 সেই চ্যানেলগুলো এখন মাটির তলায় থেকে গেছে। আমরা বলছি প্রচুর পরিমাণে প্যালিও চ্যানেলস আছে যেগুলোর সঙ্গে ভাগীরথী হুগলি নদীর এখনো রেগুলার যোগাযোগ আছে, মাটির তলা দিয়ে জলের যাতায়াত করে। অর্থাৎ যখন জোয়ারের জল আসে তখন এই জলগুলো মাটির তলা দিয়ে যাতায়াত করে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আমরা স্বাভাবিকভাবে র্যাট হোলস বলে খুব পরিচিত একটা ঘটনা, সবাই জানেন আপনারা। আপনি গঙ্গা নদীর পাড়ে একবার গিয়ে দাঁড়িয়ে থাকবেন যখন নদীতে জোয়ার আসে, দেখবেন এই র্যাট হোলস গুলো দিয়ে দ্রুত গতিতে জল প্রবেশ করছে। কতদূর পর্যন্ত? শহরের মধ্যে 3 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যাচ্ছে। ভাটার সময় সেই র্যাট হোলস গুলো থেকে জল দ্রুত গতিতে বেরিয়ে আসছে। আমি এক মিনিট আটকাচ্ছি। কদিন আগে মেয়র এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। 3 কিলোমিটার আপনি বলছেন, এই যদি নদী হয়, এই যে নদীর পার হয়, মানে এর ভেতরে 3 কিলোমিটার আপনি বলছেন? হ্যাঁ তাই। এবং সেটা করছে কি, আলটিমেটলি যে সমস্ত এলাকাগুলো দিয়ে মানে উপরে বাড়ি ঘরদোর তার তলায় গঙ্গা নদীর জল পুরো পুরো একটা জায়গাতে পুরো টানেল তৈরি হয়ে বসে আছে, এবং সেগুলো যে কোনো মাটি ধসে যেতে পারে। আপনার হচ্ছে তো তাই, যে কোনো জায়গায় রাস্তা হঠাৎ করে সাবসাইড গঙ্গার পাশে যে এত বড় বড় প্রজেক্ট হচ্ছে, আমরা বলছি পাইপলাইন ফেটে গেছে, এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু বেসিক্যালি শহর কলকাতা কিন্তু কমপ্লিটলি একটা ইমব্যালেন্স সিচুয়েশন। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আশঙ্কার বিষয় সেটা হচ্ছে গত গ্রীষ্মের থেকে বর্তমান সময় পর্যন্ত ওয়াটার লেভেল ফ্ল্যাকচুয়েট করেছে প্রায় 35 মিটার। এই ধরনের শহরে যদি ওয়াটার লেভেল এতটা ফ্ল্যাকচুয়েট করে, যেখানে সাবসারফেস টানেলের মধ্যে দিয়ে জল যাতায়াত করতে পারে, লিকুইফ্যাকশন হিউজ অ্যামাউন্টে বেড়ে যাবে। প্রচুর পরিমাণে সেডিমেন্ট অত্যন্ত দ্রুত গতিতে ধৌত প্রক্রিয়ায় বেরিয়ে যাবে এই সমস্ত নদী খাতগুলোর দিকে, যার ফলে কলকাতা অলরেডি কিন্তু একটা ভ্যাকুয়াম স্পেসের উপরে হ্যাঙ্গিং কন্ডিশনে আছে। কয়েকদিন আগে আমার একটা পেপারও পাবলিশড হয়েছিল, কলকাতা অন দ্য সিটি অফ ক্র্যাডল, যার ফলে আলটিমেটলি এটা একটা সত্যি দোলনায় বসে যেন দুলছে একটা শহর, যার তলা দিয়ে কালীঘাট ফরমেশনের পরে একটা লুজ সাবস্ট্যান্সের একটা লেয়ার, সেই লেয়ারটা পুরো এই জোনটাকে ধরে রেখেছে। ফলে আমরা যদি সেখানে কন্টিনিউয়াসলি ভাইব্রেশন দিই, কন্টিনিউয়াসলি যদি লোড চাপাই, এবং তার উপরে যদি কন্টিনিউয়াসলি প্রেশার দেওয়া হয়, এবং লিকুইফ্যাকশনের ফলে সে যদি ওয়েট লস করতে থাকে, তাহলে এই শহরের বেসিক্যালি আর ওয়েট নেওয়ার মতো বা ওয়েট ক্যারি করার মতো কোনো ক্ষমতাই নেই। ফলে সেই কারণের জন্যই আলটিমেটলি অত্যন্ত দ্রুত গতিতে এই শহরের ভূমিকম্প প্রবণতা বেড়ে চলেছে। আচ্ছা, আমি সাথী দিয়ে আসবো। এই যে আমরা চর্চা করি, আইপিসিসির একটা রিপোর্ট আছে যে আগামী 2050 সালের মধ্যে কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জলের থাকার সম্ভাবনা আছে, গঙ্গা নদীর পাড় ভাঙছে, ভূমিকম্পের প্রবণতা। লোকে তো বলতেই পারে যে আপনারা এই ধরনের কথাগুলো বলছেন যাতে কলকাতার উন্নয়ন থমকে যায়, কলকাতার উন্নয়ন বন্ধ হয়ে যায়। যে থিওরি ডোনাল্ড ট্রাম্পের মতো লোকেরা দেন, যে এই ধরনের আবহাওয়া পরিবর্তনের গোটা বিষয়টায় ভাঁওতাবাজি। কেউ কেউ মনে করেন যে উন্নয়নশীল দেশকে আটকাতে উন্নত দেশগুলোর এটা একটা জুজু, যে আদতে এরকম কিছুই হওয়ার সম্ভাবনা নেই। দেখো, এটার একটা খুব সঠিক উত্তর হচ্ছে, রিসেন্ট হয়ে যাওয়া COP29-এ ভারতবর্ষ কিন্তু বেশ কিছু চুক্তি স্বাক্ষর করেনি, এবং সেই সাক্ষরতা না করার রিজনটা কি, সেখানে আমরা কিন্তু বহু জায়গায় দেখতে পেয়েছি। আমরা যেখানে বলেছি যে 2050-এর মধ্যে আমরা যে নেট জিরোতে পৌঁছবো, আমরা উন্নয়নশীল দেশ, আমাদের এই যে আমরা সবুজ এনার্জি, যেটা আমরা গ্রিন এনার্জির কথা বলেছি, সবকটা কিন্তু একটা ইন্টার রিলেটেড ব্যাপার। কারণ কলকাতা হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা সিটি, সেখানে কিন্তু যেমন পপুলেশন বেড়েছে তেমন প্রচুর পরিমাণ গাড়ি বেড়েছে। আগেকার রাস্তা দিয়ে যে ধরনের গাড়ি চলাচল করতো, এখনকার কিন্তু গাড়ির মানে প্রচুর সংখ্যক গাড়ি বেড়েছে, এবং সেই জায়গা থেকে আমরা যদি দেখি আমরা কতটা সেই ইম্প্যাক্টটা নিয়ে চিন্তা করি, বা সেইভাবে আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালস, যেটা আমি একটু আগেই বলছিলাম যে আমরা কতটা কনস্ট্রাকটিভ ম্যাটেরিয়ালসের চেঞ্জ এনেছি। আজকে যদি আমরা অস্ট্রেলিয়া বা সিডনির যে সমস্ত বাড়িগুলো দেখি, সেগুলো কিন্তু অনেক রিসাইকেলেবল ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে, যেগুলো কিন্তু এই তাপ ধরে রাখার ক্ষমতা রাখছে। এই যে আমি বলছিলাম এনার্জি ট্রান্সফার, আজকে একটু আগেই পার্থবাবু বলছিলেন যে আমাদের যে দুটো বাড়ির মধ্যে যে ডিস্টেন্স, এই যে এনার্জি ট্রান্সফার, কিন্তু এখানে অনেক বৈজ্ঞানিক ম্যাটার আছে যেগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশনস হওয়া এই মুহূর্তে ভীষণভাবে দরকার কলকাতাকে বাঁচিয়ে রাখতে গেলে। শুধু আমরা ভয় দেখিয়ে লাভ নেই, এখানে এই জোন আমরা ভীষণভাবে
মানে একেবারে ভয়ঙ্কর অবস্থায় আছি, কিন্তু আমাদের যেটা চেষ্টা করতে হবে যে কোন জায়গাগুলোকে আমরা সেফ জোন করে রাখতে পারি, বা কোন জায়গাটাকে ডেভেলপমেন্ট মানে কিভাবে হলে পরে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা % বাঁচবে, সেই রিপোর্টগুলো আমার মনে হয় যে পাবলিকের কাছে আসা উচিত, সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট হওয়া উচিত। আমাদের যে সমস্ত কনস্ট্রাকশনস হচ্ছে তারা কিন্তু সেইভাবে কাজ করবে, তবেই কিন্তু আজকে আমরা কলকাতাকে মানে যুক্তিযুক্ত জায়গায় আজকে যে জন্য তুমি আলোচনা করছো সেই জায়গাটা পৌঁছতে পারবো। এরকম শুধু আমরা জানি যে নর্থ কলকাতা হোক, সাউথ কলকাতা হোক, আমি নিজে কাজ করতে গিয়ে দেখেছি ব্যারাকপুর এরিয়া, পুরো ডিফেন্স এরিয়া, সেখানে প্রচুর জল ঢুকে একেবারেই তলাটা মানে প্রচুর বড় বড় গাছ পুরো ভেঙে পড়ে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু একটা মানে বেসিক প্রবলেমস আমরা জানি। এবার সেটাকে রক্ষা করার জন্য আমরা ভূপ্রাকৃতিক মাটির চরিত্র তো আমরা চেঞ্জ করে ফেলতে পারবো না, এই মুহূর্তে কিন্তু সেটা সম্ভব না। আমি পার্থদার কাছে আসবো। সেই জায়গাটা আমাদের দেখতে হবে। বলা হয় বিশেষ করে যখন এর আগেও আমরা শো করেছিলাম যেখানে মেয়র নিজে বলছিলেন যে কিভাবে নদী পারগুলোকে রক্ষা করা যায়, 1 নম্বর ওয়ার্ডের কথা বলা হচ্ছিল, সেখানে ইতিমধ্যে কিন্তু এফেক্ট আমরা দেখতে পেয়েছি। কিন্তু পার্থদা, এইগুলো মাথায় নিয়ে তো কাজ আমরা করছি না। আমি উত্তর কলকাতা থাকি, মুকুন্দপুর বা নয়াবাদ ওই দিকে জলা জমি, সেই অর্থে সেগুলো ভরাট করে একের পর এক ফ্ল্যাট তো উঠছে, এবং এটা থেমে নেই গোটা বিষয়টা। হ্যাঁ, আমি বলছি না, এখানেই কোথাও আমাদের একটা ঠিক করতে হবে যে একটা শহরের ধারণ ক্ষমতা কি হবে, এই ভাবনাটা। আমি পার্থদা, এই যে ঠিক করার কথা তুমি বলছো, এটা ঠিক করবে কি? না, এটা সরকারকে এবং পুরসভাকে ঠিক করতে হবে অফকোর্স, কেননা শহর পরিচালনার দায়িত্ব যে নির্বাচিত সংস্থার উপর মানুষ তুলে দিয়েছে, সেটা নান আদার দেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ফলে আমার প্রশ্নটা হচ্ছে এই যে ভয় দেখানোর প্রশ্ন না, ভয় পাওয়ারও প্রশ্ন না, কিন্তু অ্যাওয়্যার থাকার প্রশ্নটা যে আমরা কোথাও আমরা সুপ্ত একটা আগ্নেয়গিরির উপর আছি। তফাৎটা হচ্ছে একটা জাগ্রত আগ্নেয়গিরি আর সুপ্ত আগ্নেয়গিরি, যা যে কলকাতায় ভূমিকম্প হলে বিপদ কি এক্সটেন্টে যেতে পারে তার নমুনা মাত্র। আমি বলছি যে যোশীমঠে যখন 1.5 বছর আগে এন্টায়ার ডিজাস্টারটা হলো, গোটা পাহাড়টা স্লাইড করতে শুরু করলো, সুপ্রিম কোর্ট তার অনেকদিন বাদে বলেছিল একটা ইন্টারেস্টিং কথা, যে প্রত্যেকটা পাহাড়ের একটা ক্যারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করুন আপনারা। কে করবে? পুরসভা বা সরকার করবে? আমি বলছি সমতলে থাকা একটা শহরেরও ক্যারিং ক্যাপাসিটি বলে একটা কনসেপ্ট আছে। একটা শহরে কত মানুষ থাকতে পারে? আমি বলছি এই মুহূর্তে কলকাতা শহরের পপুলেশন ডেন্সিটি 25,000 মানুষ একটা পার স্কোয়ার কিলোমিটারে থাকে একটা শহরে, যেটা ভারতবর্ষের 2য় সর্বোচ্চ। এরকম একটা শহরে যদি ভূমিকম্প হয়, আর যদি 5,000 মানুষ থাকে স্কোয়ার কিলোমিটারে ভূমিকম্প হয়, তাহলে সেখানে অনেক কম, এখানে হচ্ছে অনেক বেশি মানুষ মরবে, অনেক মানুষ বিপন্ন হবে, অনেক মানুষ আহত হবে, অনেক বেশি বাড়ি পড়বে। ফলে একটা শহরের ধারণ ক্ষমতা বলতে যা বোঝায়, উনিও বলছিলেন এই একই জিনিস। আচ্ছা, মোস্ট প্রবাবলি ঢাকা তো আরো বেশি পপুলাস। হ্যাঁ, ঢাকা আরো বেশি পপুলাস, মানে ঢাকারও বিপদ আমাদের থেকে আরো বেশি। আমি বললাম যে বাঙালি এবং বাংলাদেশি হিসেবে কোনো অংশে কম নয়। আমি বলছি এই ময়মনসিংহ ঢাকা এই দিক দিয়েই হচ্ছে যে আমাদের এই ইউসেন হিঞ্জ সেটা ক্রস করছে, এবং এই যে জোন 4 জোন 5 জোন 6 এর যে কথা বলছি যে উচ্চ ভূমিকম্পের জোন, এটা ওই দিক দিয়ে বাংলাদেশ আরো বেশি। হ্যাঁ, এবং বাংলাদেশে অরক্ষিত বাড়ি, আমি বলছি আনরেইনফোর্স মেসনরি, যেটা নিয়ে আমি চিন্তিত, কলকাতা শহর পুরনো শহর বলে, এটা আরো বেশি বাংলাদেশে। আমি যে কথাটা কলকাতার জন্য বলবো, কলকাতার একটা তো ভবিষ্যৎ আছে আগামী 40, 50, 100 বছর। কলকাতার যে ট্রান্সফরমেশনটা হচ্ছে মেয়র সাহেবের উদ্দেশ্যে বলা, এখানে ছোট বাড়ি কলকাতা শহর ছিল চিরকালই, উচ্চতা বেশি ছিল না বিকজ অফ এর সাবসয়েল। এখানে টাউন হলও কখনো পর্যন্ত 10 তলা হয়নি, রাইটার্স বিল্ডিং হচ্ছে 25 তলা হয়নি, এগুলো শ্যালো ছিল। এই কারণের জন্য হিসাব করা হয়েছিল যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে কত সম্পর্ক থাকলে বাড়িগুলো স্টেবল থাকতে পারে। এমনকি বিহার নেপাল আর্থকুয়েকের সময় এই বাড়িগুলোর কিছু হয়নি, তারা উপস্থিত ছিল। আমি যে 2-3টে বড় বড় স্ট্রাকচার আমি বলছি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, টাউন হল ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে ছোট বাড়ি ভেঙে বড় বাড়ি করা, ছোট বাড়ি ভেঙে বাড়িগুলোকে জুড়ে বহুতল করা, এই যে ধুমটা পড়েছে এবং পড়বে বলে আমার আশঙ্কা চলছে। এইটাতে কোথাও রাশ টানতে হবে, যে জায়গা থাকলেই ফ্ল্যাট বানাবো, ফ্ল্যাট থাকলেই মানুষ আসবে, মানুষ থাকলেই গাড়ি আসবে, সম্ভব না। সলিড ওয়েস্ট কি হবে, পানীয় জল কি হবে, বিদ্যুৎ কি হবে, কিন্তু এটা তো অ্যান্টি রিয়েল এস্টেট বিজনেস না। আমি বলছি যে কোথাও তো রিয়েল এস্টেট করুক না, শহরটাকে ছড়িয়ে দিন, আরো 5টা নতুন শহর তৈরি হোক, রিয়েল এস্টেট সেখানে গ্রো করুক। কলকাতার উপর যে চাপটা তৈরি করছি আমরা, এই চাপ ধরার ক্ষমতা কলকাতার মাটির আর থাকছে না।
আমি বলছি কলকাতার মানুষেরও থাকবে না। ফলে এখন সময় এসছে নগর পরিকল্পনার মামলায় এইটুকু করা যে যা হয়েছে হয়েছে, আপনি তো ভাঙতে পারবেন না। হেন্সফোর্থ যা হতে চলেছে, এই ছোট বাড়ি ভেঙে বড় বাড়ি করার যে ধুম পড়ছে, সেখানে কোথাও একটা রাশ টানতে হবে অন্ততপক্ষে এই ভূমিকম্প এবং আগুন এই জাতীয় বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করার জন্য, এবং সরকারকে এক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করতে হবে। এবং কলকাতা শহরের জন্য বিপর্যয়, যে ধরনের বিপর্যয় অপেক্ষা করছে, আমি বললাম যে নিকাশি, জলপ্রবাহ থেকে শুরু করে সব কিছু যদি আপনি না আটকান, এই বিল্ডিং ডেনসিটি বা পপুলেশন ডেনসিটি এরপরে আনম্যানেজেবল সিচুয়েশনে যাবে। এটা আমি বলছি যে ইম্পর্টেন্ট পার্ট। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে রিসেন্টলি দেখা যাচ্ছে এই ট্রেনটা চলে এসেছে, যতগুলো সারফেস ফ্লো ছিল শহরের মধ্যে সেগুলোকে অদ্ভুতভাবে পাইপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেমন তলাতে সিমেন্টিং করে। ন্যাচারাল ড্রেনেজ চ্যানেলগুলোকে এখন তো এটাই হয়ে গেছে যে ভেতর দিয়ে পাইপটা এবারে যার ফলে কলকাতার মাটি যে পরিমাণ ওয়াটার রিচার্জ হতে পারত সেটা হচ্ছে না। ওটাকে ঘিরে একটা বাগ ইকোসিস্টেম ছিল, মানে আপনি বলছেন যে কলকাতা যে তলায় জলশূন্য হচ্ছে, একটা বড় কারণ একটা। এবং না, উনি যেটা বলছেন আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে যে বৃষ্টির জল পড়লে কি হয়, বৃষ্টির জল পড়লে মাটি চুঁয়ে তলায় চলে যায় একটা অংশ, যেটা যেতে পারে না সেটা রান অফ ফর্মে ড্রেন দিয়ে চলে যায় নদীতে, তারপরে সেই নদীটা কোথায় যাচ্ছে, বঙ্গোপসাগরে নোনা জলে মিশে যাচ্ছে। তাহলে যে মিষ্টি বৃষ্টির জলটা, এটা যদি মাটিতে না ঢুকে নালা নর্দমা হয়ে হুগলি হয়ে বঙ্গোপসাগরে যায়, অ্যাবসলিউট ওয়েস্টেজ, আমার পানীয় জল নয়। তাহলে যদি গোটা শহরের বিল্ট আপ এরিয়া, মানে আমাদের যা তৈরি হচ্ছে কনক্রিটাইজেশন যেটা হচ্ছে, গোটা শহরের কনক্রিটের চাদর যেভাবে বেড়েছে, আমি বলছি গত 30 বছর ধরে যেভাবে বাড়ছে, অ্যালার্মিং রেটে বাড়ছে। আহমেদাবাদ ছাড়া ভারতবর্ষের কোনো শহরে এত গ্রিন কাভার লস হয়নি। আহমেদাবাদ 48%, আমাদের শহর হচ্ছে তারপরে রয়েছে। ফলে এই শহর, আমি বলছি বড় শহর বাড়লেই পুরো শহর তো সবুজায়নের জন্য নানা রকম উদ্যোগ বলছি দিল্লিতে সবুজ বেড়েছে, দিল্লিতে শহর বেড়েছে, সবুজ বেড়েছে, বম্বেতে শহর, তারপরেও দিল্লির এই অবস্থা। হ্যাঁ, তারপরে বলছি, কিন্তু আমি বলছি সবুজ বাড়ছে, কিন্তু তার থেকে তো আমার শহর ভালো। দিল্লি থেকে আমার শহর ভালো বলতে গেলে তো আমি সবচেয়ে আনন্দিত হই, কিন্তু আমি বলছি যে সবুজটা থাকলে আমি আনন্দিত হতে পারতাম। যদি সুন্দরবনটা ন্যাড়া হয়ে যায় 1/3 অফ, তাহলে আমার আনন্দ পাওয়ার কোনো কারণ নেই, কারণ ওই ঝড়টা আমার দিকে আসছে। হ্যাঁ, ফলে গোটা কলকাতা তো ওয়েটল্যান্ড নষ্ট যদি হয়, গ্রিনারিজ যদি নষ্ট হয়, আমি বলছি যে এটাই তো আমার সবচেয়ে দুঃখের বেদনার জায়গা। সেটাই সরকারকে আমি বলছি যে অনুরোধ করছি যে একটা পরিকল্পনা গ্রহণ করুন আগামী 40 বছরের জন্য, যে যাতে অন্তত এই শহরটাকে বিপদমুক্ত করতে পারি। আমরা শুধু বলতেই পারি সরকারকে পরিকল্পনা গ্রহণ করার কথা, কিন্তু সরকার কি করবে সেটা সরকারের ব্যাপার, প্রশাসন কি করে প্রশাসনের ব্যাপার। আমরা যারা দিন আনি দিন খাই সাধারণ মানুষ, তারা কি শুধু আমরা শুনে যাব, দেখেই যাব? আমাদের কি করণীয় সেটা একটু জানবো বিরতির পর। আমি যেটা সাথীদের কাছে আসবো যে আমরা কি করব, প্রশাসন কি করবে না করবে সেটা প্রশাসনের ব্যাপার, কিন্তু আমরা কি করব। আর মুশকিলটা হচ্ছে যে শুধু আমি বা আপনি করলে তো হবে না, সমবেত একটা প্রয়াস দরকার। এটাও তো খুব কঠিন কাজ। ভীষণ বড় একটা কথা, কারণ দেখো এটা এত বড় একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করছি যে আমরা কিছু করব, মানে আমরা কিন্তু ডিজাস্টারকে সামলে দিতে পারবো তা নয়, কিন্তু আমরা যেটা করতে পারি আমাদের প্ল্যানিং, যে আমরা যে পরবর্তীকালে এই যে আমরা বাড়ি তৈরি করব বলে ভাবছি, বিভিন্ন কনস্ট্রাকশনসের আমরা মানে নিউ ফ্ল্যাটসে যাচ্ছি, বা আমাদের নিজস্ব বাড়িগুলোকেও আমরা কনভার্ট করছি বিভিন্ন ফ্ল্যাটে, আমাদের একটু দেখে নেওয়া উচিত যে যে জায়গাটায় আমরা করতে চাইছি সেখানে একটু এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা করে নেওয়া উচিত, যে সেই সয়েলটা কি সত্যি সেই বাড়িটা ধরে রাখার মতো একটা জায়গায় আমরা আছি। আমাদের আরও একটা জিনিস দরকার, যে আমরা কোন এলাকার মধ্যে আমরা বসবাস করছি সেটা সম্বন্ধে একটা সম্যক আইডিয়া। মানে আজকে আমরা ওয়েটল্যান্ডে গিয়ে যদি বাড়ি করব ভাবি, সেখানে যদি বেআইনি কনস্ট্রাকশনস তৈরি করি, সেটা আমাদেরই যে বিপদ ডেকে আনতে পারে সেটুকু নিয়ে একটু চিন্তা করতে হবে। এই সব চত্বরে তো ওয়েটল্যান্ডই ছিল একসময়, এখানেই তো বড় বড় বিল্ডিং, হাই রাইজ অফিস। আমরা যেটা জানি যে আমাদের যে ওয়েটল্যান্ডসগুলো যেটা আর কি রামসার সাইট হিসাবে আছে, সেটা কিন্তু এখনো 12,600 একর্স বলে পুরো ইন্টারন্যাশনাল ট্রিটিতে লেখা আছে, কিন্তু তা সত্ত্বেও তার উপর দিয়ে আমরা ব্রিজ তৈরি করছি, তার উপর দিয়ে আমরা কনস্ট্রাকশনস করছি, এগুলো কিন্তু আমরা ভাবতেই পারি নেই অ্যাকচুয়ালি।
এক্স্যাক্টলি, এটা কিন্তু আমরা ভাবতেই পারি, ওটাকে বাঁচানোর কথা কিন্তু আমরা ভাবতেই পারি। আমরা বড় গাছগুলোকে, যেগুলোকে আমরা দেখছি যে এই যে উনি একটু আগে বলছিলেন, সুজিতবাবু বলছিলেন যে পলিমাটির জন্য প্রচুর গাছ আমরা পড়ে যেতে দেখছি, একদম রুট হোলস একদম মানে হয়ে গেছে, যেগুলোর জন্য প্রচুর গাছ পড়ে, এবং সেই বড় গাছগুলোকে কিন্তু আমাদের বাঁচাতেই হবে, সেটুকু তো আমরা করতেই পারি। মানে সাধারণ মানুষ হিসাবে আমরা এই যে ওয়াটার রিচার্জিং এর কথা বলছি, যে বৃষ্টিটা কেন আমাদের জলগুলো পৌঁছচ্ছে না, খুব সাধারণ মানুষের মতো করে বলছি, যে সেটা কিন্তু আমাদের ভাবতে হবে যে ওপেন স্পেস রাখতে হবে, সেখানে কনক্রিট দিয়ে মুড়ে দিলে হবে না। এই জিনিসগুলো কিন্তু আমরা করতেই পারি, যেগুলো আমাদের কলকাতাকে বাঁচিয়ে রাখতে একটু সাহায্য করবে। কিন্তু সুজিতবাবু স্বাধীন যেরকম বললেন আমরা পারি, কিন্তু এই ইন্ডিভিজুয়ালি কাজটা কিন্তু খুব একটা সহজ নয় বা বাস্তবোচিতও নয়। মানে আমরা কি করে বলবো যে ড্রেনটা তোমরা সাইড দিয়ে করো, ভেতর দিয়ে নিয়ে যেও না, বা এই জায়গাটাকে স্পেস রাখো, মানে বেসিক্যালি সাধারণ মানুষের হাতে কিছু নেই। না, কিছু আছে, যেমন ধরি বলুন যে আমার বাড়ির যে টোটাল যে স্কোয়ার ফিট, তাতে যতটা পরিমাণ রেন ওয়াটার রিসিভ করে, সেটা যদি আমি একটা রিচার্জ পিট করে মাটির তলায় পাঠিয়ে দিতে পারি, সেটা আমি করতে পারি আমার বাড়ির এলাকার মধ্যে। এখন বিষয়টা হলো বলি যে একটা শহর যেটা এত বড় একটা তার চেহারা, কলেবরটা এত বড়, সেটা ভার্টিক্যালি গ্রো করেছে, হরাইজন্টালি গ্রো করেছে, এত বড় একটা আকৃতি নিয়েছে, সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল একজন কোনো মানুষ চেষ্টা করে একটা কিছু করে ফেলবেন সেটা নয়। দরকার হচ্ছে প্রশাসনের ভাবার দরকার। এই যে আপনাকে এক্ষুনি বলছিলাম, মাটির যেগুলো সারফেস রানঅফ ছিল, সেই রানঅফগুলোকে বুঝিয়ে দিয়ে আমরা সেটাকে পাইপের তলায় ঢুকিয়ে তার উপর দিয়ে চওড়া রাস্তা বানাচ্ছি, তার কারণ হচ্ছে দূরবর্তী জমিটা বেশি দামে বিক্রি হবে। এখন এইটা যদি আমার বেঞ্চ প্রসূত বিষয় হয়, তাহলে কিন্তু এই ধরনের শহরের প্রশাসনের ক্ষেত্রে আমার থাকার কথাই নয়। তার কারণটা হলো একটা সারফেস রান অফ মাটির তলায় প্রচুর পরিমাণে জলকে রিচার্জ করতে পারে। আমরা এই যে জলের যে সমস্যার কথা বলছি, এটার বেসিক কারণটাই কিন্তু এটা, এই যে জলাভূমিগুলোকে বুঝিয়ে ফেলছি, পুকুরগুলোকে বুঝিয়ে ফেলছি, সমস্ত রিচার্জ পয়েন্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা ভালো করে খেয়াল করুন, আমরা ইংরেজদের প্রচুর দোষ দিই। ইংরেজরা যখন কলকাতা ছেড়ে গেল, আপনি খেয়াল করে দেখুন প্রত্যেকটা লোকালয়ের মধ্যে অসংখ্য এই ধরনের পুকুর তৈরি করা ছিল। তার কারণ তারা বুঝতে পেরেছিল এই ধরনের নবীন পলিমাটির মধ্যে শিলাস্তরের যদি স্টেবিলিটি আনতে হয়, তাহলে কিন্তু জল প্রচুর পরিমাণে থাকা দরকার। যেই মাটি শুকনো হতে শুরু করলো, পার্শ্ববর্তী অঞ্চল থেকে সে জলকে টানতে শুরু করবে, এবং পার্শ্ববর্তী অঞ্চলকে জলকে টানতে গেলে কলকাতার স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা বাটির সরার মতো, খানিকটা হালকা এলানো। এবারে সেই সরার মধ্যে দিয়ে যদি সে বাহ্যিকভাবে জলকে টানতে শুরু করে, তাহলে প্রচুর পরিমাণে ফাইন সেডিমেন্ট ধৌত প্রক্রিয়া এইরকম কিছুটা। হ্যাঁ, নিচু দিকটা কোনটা? নিচের দিকটা হচ্ছে একদিকে ভাগীরথী হুগলি, আর একদিকে হচ্ছে আমাদের ওই দমদম যে ক্যানেলটা, এই অঞ্চলের দিকে বাগজোলা ক্যানেল বলি আমরা। এখন বাগজোলার দিকটা একটু ওপর, একটু ঢালু হয়ে আছে। আচ্ছা, এখন এর ফলে যেটা হচ্ছে, শহরের তলা থেকে প্রচুর পরিমাণে ফাইন সেডিমেন্ট ধুয়ে বেরিয়ে যাচ্ছে। শহরের মধ্যে আমি কন্টিনিউয়াসলি কনস্ট্রাকশন করে যাচ্ছি, আমি প্রচুর রাস্তাঘাট বানিয়েছি, প্রচুর ভাইব্রেশন, লিকুইফ্যাকশনের রেট এক্সেসিভ বেশি, এবং তার সাথে সাথে মাস ফ্লাকশন দ্রুত গতিতে মাটির মধ্যে ঘটছে, যার ফলে শহর কলকাতা অটোমেটিক্যালি লুজ হয়ে যাচ্ছে। এবারে এই ভাবনা চিন্তাটা ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তির পক্ষে কোনোভাবেও সম্ভব নয়। সেক্ষেত্রে প্রশাসনিক গোষ্ঠী, তারা যারা প্রশাসন চালাচ্ছেন, তাদেরকে ভাবতে হবে। আদারওয়াইজ কিন্তু কলকাতা নিয়ে নাসা যে রিপোর্টটা কিছুদিন আগে প্রকাশ করেছিল যে আগামী 12 বছরের মধ্যে গার্ডেন রিচে বঙ্গোপসাগরের জল পৌঁছবে, সেটা কিন্তু বেশি দূরে নেই। আমি পার্থদের কাছে আসি। পার্থ, আমার সময় খুব কম। সুজীব যে কথা বললেন, সাথীদি যে কথা বললেন, আমরা প্রত্যেকে জানি যে পরিস্থিতির মধ্যে আমরা আছি সেটা আদৌ কতটা বাস্তবে সম্ভব হবে আমরা জানি না। ফলে আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা আসন্ন বিপর্যয়ের দিকে এগোচ্ছি। আমরা যখন কিছু করতে পারবো না, অন্তত জানি যে বিপর্যয়টা কীরকম হতে পারে। আপনার কি মত? না, এক্স্যাক্টলি, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। যে যদি বিপর্যয়টা এসেই পড়ে, তাহলে আমি চাইবো যে কত মানুষের প্রাণ বাঁচানো যায়, ফেটালিটি বলতে যা বোঝায়। সেখানে দাঁড়িয়ে যে আমাদের শহর, পুরনো শহর আলোচনা করলাম, আমাদের এই শহরে দুর্বল প্রচুর বাড়ি ঘরদূর রয়ে গেছে। আমার প্রথম সাজেশন হবে এটা, যে এখন প্রযুক্তি সেই জায়গায় চলে গেছে যেটাকে আমরা বলি যে স্ট্রাকচারাল রেট্রোফিটিং, মানে পুরনো বাড়ি যেটা ভূমিকম্পের ঘাত প্রতিঘাত সইতে পারে না, সেটাকে আমরা এখন আবার হচ্ছে যে ঘাত প্রতিঘাত ছোঁয়ার মতো করে ফেলতে পারি। বাড়ি ভেঙে নতুন করতে গেলে যা খরচ হতো তার 10% খরচে মাত্র হচ্ছে এই গোটা জিনিসটা করা যায়। অর্থাৎ ভূমিকম্প রোধী ছিল না যে বাড়িটা, সেটাকে ভূমিকম্প রোধী করা। এক্ষেত্রে সরকার এবং পুরসভা যদি
যদি উদ্যোগী হয় তাহলে এটা করা সম্ভব। অর্থাৎ মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প হলে অনেক অনেক বেশি লোকের প্রাণহানি আমরা আটকাতে পারি, এটা এক। সেকেন্ড হচ্ছে যে আমি বলছি চাই বা না চাই যে এটা নাগরিক সমাজের মধ্যে যতদিন না ইস্যু হচ্ছে যে এই পরিবেশটা, ভূমিকম্প ইজ এ পার্ট অফ এনভায়রনমেন্ট, এবং বিশেষত রাজনীতিবিদদের মধ্যেও। দিল্লির ইলেকশন হচ্ছে, আমি অত্যন্ত আশাহত। আমি ভেবেছিলাম যে অন্তত এনভায়রনমেন্ট বা পলিউশন সেখানে ইস্যু হবে, সেখানে ক্ষয়রাতি ইস্যু হচ্ছে যে কে কত বেশি টাকা মানুষকে ফ্রি পাইয়ে দেবেন। তো এটা রাজনীতির একটা ধারা, এটা আমি আপনি কিছু করতে পারবো না, কিন্তু যে ধারাটা যখন হয় তখন লোকে আলোচনা করে। এই যে এটা মরশুমি বিপদ হিসেবে মনে করবেন না যে জল পাবো না আমরা। মরশুমি বিপদ আর এটা নয় যে ভূমিকম্পের ভয়, মরশুমি বিপদ এটা নয় যে বন্যায় ভেসে যেতে পারি। বিপর্যয়ের চরিত্রটা যেভাবে পাল্টাচ্ছে এই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে, এটা সরকার যদি না বোঝে, আমি বললাম এর চেয়ে দুর্ভাগ্য মানুষের জন্য আর কিছু হবে না। ফলে আমাদের আশা ওইটুকুই যে 5 বছর অন্তর যে বা যারা আসছেন মানুষের স্বার্থ রক্ষা করতে, তারা অনেক কিছুর মধ্যে পরিবেশটাকে যেন হারিয়ে না দেন। আমি বললাম এইটুকুই হচ্ছে তাদের কাজ। তারা যদি করতে পারেন মন দিয়ে সৎভাবে, অনেক বেশি মানুষকে পাশে পাবেন। এইটুকু একদমই। পার্থদা, সুদীপদা, সতীদি, আপনাদের অনেক ধন্যবাদ। অর্থাৎ আমরা আশা করতে পারি যে প্রশাসন কোনো একটা পদক্ষেপ নেবে, আমরা নিজেরাও সচেতন হতে পারি, কিন্তু যেদিকে পরিস্থিতি যাচ্ছে তাতে কতটা কাজ কি হবে না হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। অতএব যে বিপর্যয়ের কথা আমরা চর্চা করি, আলোচনা করি, জেনে যাই, শুনে যাই, অপেক্ষা করি কবে আসবে সেই মহেন্দ্রক্ষণ, তখন কি আমরা বুঝতে পারবো যে কি ভুল আমরা করে এসেছি? ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এর উত্তর চাইবে আপনার কাছে। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।